যদি কোনো একটা স্টুডেন্ট খুব সুন্দর করে এসএসসির প্রত্যেকটা বই ভালো করে পড়ে, তাহলে তাকে না আলাদা করে প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে মাই কেস, I just corrected 34 questions. আমি 50 থেকে 70% স্টুডেন্টই কোনো প্রাইভেট কোচিং করে। অ্যাকচুয়ালি এটা খুবই সিস্টেমেটিক ওয়েতে আগে। I didn't know about Notre Dame College when I was in 9. আমি প্রিপারেশনে নিচ্ছি 10 এর মাঝামাঝির পরে। আমি book is not enough. You need to go further. First আমি যদি ক্রেডিট কাউকে দিতে হয় তাহলে সেটা জুয়েল স্যার তো 6-7 এ আমাকে একদম পুরো সেরা লেভেলের ইংলিশ শিখিয়েছে আর কি। Hello dear learners, welcome back to Expert English. Today we have another guest and he is Sajid Ryan. He is my former student. Now he is a student of Notre Dame College, Dhaka. So let's talk to him. How are you? I'm fine, thank you sir. Okay. Notre Dame College হচ্ছে আমাদের অনেকেরই একটা স্বপ্ন। তো অনেক স্টুডেন্টই আছে যারা Notre Dame কলেজে পড়তে চায়, সেখানে অ্যাডমিশন নিতে চায়। আমার অনেক স্টুডেন্ট আছে যখন তারা শুনছে যে রায়ান সেখানে চান্স পেয়েছে, তো তার কাছ থেকে তার গল্পটা শোনার জন্য সবাই আগ্রহ প্রকাশ করছে। তো এটা ছিল একটা আসলে রিকোয়েস্ট ভিডিও। তো আমরা তার কাছ থেকে একটা অথেন্টিক ইনফরমেশনগুলো পাবো যেটা আপনাদের সবার খুব কাজে লাগবে। চলেন শুরু করা যাক। তো আমি এই ভিডিওটাকে দুটো পর্যায়ে সাজাইছি। প্রথম পর্যায়ে আমরা নটর ডেম সম্পর্কে কিছু বেসিক তথ্য বা ইনফরমেশনগুলো জানবো। তারপর রায়ান কিভাবে চান্স পেল সেই জার্নিটা আমরা তার মুখ থেকে আমরা শুনবো। ওকে, রায়ান, at first introduce yourself. আসসালামু আলাইকুম, আমি ফাইন সাজিদ রায়ান। আমি নটর ডেম কলেজ 26 ব্যাচ এবং আমার বাসা খুলনা দৌলতপুর এবং আমি এসএসসি 24 ব্যাচ এবং পাস করেছি নেভি ইংলিশ কলেজ খুলনা থেকে। অ্যান্ড এটা মেনশন করা উচিত যে আমি ইংলিশ ভার্সন। Okay, thank you for your information. Now I will ask you some basic questions so that our viewers can get benefited from you. Okay? Okay, sir. প্রথম কোশ্চেন হচ্ছে নটর ডেম কলেজের ভর্তি ফর্ম কখন ছাড়ে এবং এটা কোথায় ছাড়ে? টিপিক্যালি নটর ডেম কলেজের ভর্তি ফর্মটা আমাদের রেজাল্ট দেয়ার, এসএসসি রেজাল্ট দেয়ার 1 মাসের মধ্যে পাওয়া যায়। সাধারণত ওটা আমাদের ndc.edu.bd নামে একটা ndc অফিসিয়াল, মানে নটর ডেম কলেজের অফিসিয়াল একটা সাইট রয়েছে, সেখান থেকে আমরা এটা সংগ্রহ করতে পারবো। এবং ওইখানে একটা 3 ডটের একটা অপশান আছে, ওই 3 ডটের অপশান থেকে আমরা ওইখান থেকে একটা সেকশন পাবো, পুরোপুরি একটা আমাদের জন্য সেকশন, মানে অ্যাডমিশনের জন্য একটা সেকশন। ওই সেকশন থেকে আমরা ফর্মটা কালেক্ট করতে পারবো, যে ফর্মটা আমাদের অনলাইনে পূরণ করতে হবে এবং আমাদের একটা টাকাও দিতে হবে। সাধারণত প্রবাবলি এটা আমি দিয়েছিলাম 500 টাকা করে, একটা ফর্ম 500 টাকা করে। এখান থেকে আমরা ভর্তি ফর্মটা নিতে পারবো। এখন টিপিক্যাল কেসে তো এটাই হয়। এখন বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আসতে পারে, যেমন এই বছরে একটা ডিজাস্টার হইলো, সেই সময় একটু ডিফারেন্ট কেস হয়েছে। বাট টিপিক্যালি সাধারণত 1 মাসের মধ্যে, রেজাল্টের 1 মাসের মধ্যে আমাদের পুরো ভর্তি ফর্ম সব কিছু হয়ে যায়। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে যে ভর্তি ফর্ম পূরণ করতে কি কি ইনফরমেশন দরকার হয়? এটা আমি অ্যাকচুয়ালি খেয়াল নাই, বাট আমি কিছু বেসিক ইনফরমেশনগুলো দিচ্ছি। যেমন আমাদের মার্কশিটটা খুবই ইম্পর্টেন্ট, মানে এসএসসি যে মার্কশিটটা রয়েছে, মার্কশিটের প্রত্যেকটা মার্ক এখানে চাই, জিপিএ 5টা চাই। এবং খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হায়ার ম্যাথের জিপিএ 5 এবং মার্কসটা। কারণ হায়ার ম্যাথরা জানি না কেন তারা খুবই মানে কেয়ার দেয় আর কি, মানে খুবই একটা ইম্পর্টেন্স এখানে রাখে। আর তারপরে আছে আমাদের ইনফরমেশন, আমাদের বাবা মার ইনফরমেশন, পাশাপাশি আমাদের বাবা মার চাকরি, তাদের বেতন, এই বেসিক এগুলাই আসে। এর থেকে মানে এক্সেপশনাল যে কোনো ইনফরমেশন চাই এরকম কিছুই চোখে পড়ে নাই আমার, আর কিছুই না। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নটর ডেমে আবেদন করার জন্য বিভিন্ন গ্রুপে যেমন সায়েন্স, আর্টস বা কমার্স থেকে ন্যূনতম কত জিপিএ পয়েন্ট দরকার সেটা একটু বলো। সায়েন্সের জন্য তো মাস্ট জিপিএ 5 না হলে সায়েন্সে কোনোভাবে পরীক্ষা দেওয়া যাবে না। ইভেন যদি কারোর এরকমও তো কেস হইতে পারে যে যারা একবার রিচেক দিয়েছে তাদের ক্ষেত্রে যদি পরবর্তীতে জিপিএ আসে, জিপিএ 5 যেমন ধরেন যে জিপিএ 4.98 আসছে, রিচেকের পরে জিপিএ 5 চলে আসছে, এখন তারপরে কি পরীক্ষা দিতে পারবে? এরকমও হবে না, জিপিএ প্রথমটাই লাগবে। এখন প্রথমেই যদি 5 পায় তাহলে ভালো, যদি পরে রিচেকে হয় তাহলে এদের মানে কোনো ধরনের পরীক্ষার কোনো সিস্টেম নেই। কমার্স এবং আর্টসের ক্ষেত্রে সাধারণত 4.5, এটাই 4.5 হলেই পরীক্ষাটা দেওয়া যায়। এসএসসিতে কেউ যদি কমার্সে থাকে বা সায়েন্সে থাকে সেখান থেকে গ্রুপ চেঞ্জ করতে পারবে? সায়েন্স থেকে তো অলওয়েজ সমস্ত ব্রাঞ্চই ওপেন, এটা একটা বায়াস আর কি, মানে সায়েন্স থেকে সব জায়গায় যাওয়া যায় কিন্তু কমার্স আর্টস থেকে কিন্তু সায়েন্সে আসা যায় না। বাট আমি এইটুকু আমি জানি না যে কমার্স থেকে আর্টসে বা আর্টস থেকে কমার্সে যাওয়া যায় কিনা, এইটুকু আমি জানি না। বাট সায়েন্স থেকে আমি ইজিলি যে কোনো ধরনের
গ্রুপ নিতে পারবো। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে নটর ডেম কলেজে ভার্সন এক্সচেঞ্জ করা যায় কিনা, যে বাংলা থেকে ইংলিশে যাওয়া যায় কিনা বা ইংলিশ থেকে বাংলায় যাওয়া যায় কিনা? না অ্যাকচুয়ালি না, এটা করা যায় না, কারণ আমি ইংলিশ ভার্সনে পড়ে আমাকে কিন্তু ইংলিশ ভার্সনেই অ্যাডমিশন এক্সামটা দিতে হবে, আমি কিন্তু বাংলা ভার্সনে অ্যাডমিশন এক্সামটা দিতে পারবো না। তাহলে অবশ্যই সেইটার কোনো চান্স নাই যে আমি ইংলিশ ভার্সন থেকে বাংলা ভার্সন বা বাংলা ভার্সন থেকে ইংলিশ ভার্সনে চেঞ্জ করতে পারবো, এরকম কোনো ধরনের স্কোপ নাই। এখন আমাদের পরীক্ষা পদ্ধতিটা একটু বলো, যে কত মার্কের কোশ্চেন আসে, কত সময় দেওয়া হয় এবং রেজাল্ট আসলে কত সময় পরীক্ষার পরে দেয়, এটা বলো। এটা অ্যাকচুয়ালি কি, এটা খুবই মিস্ট্রি আমাদের কাছে এখনো পর্যন্ত, যে নটর ডেমের কোশ্চেন প্যাটার্নটা কেমন। কোশ্চেন প্যাটার্নটা কখনো কোনোদিনও কারোর কাছে জানা যায় না। বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন থাকে। যেমন আমাদের কেসে সাধারণত দুইটা কোশ্চেন প্যাটার্ন ছিল, একটা ছিল এমসিকিউ, আরটা ছিল শর্ট কোশ্চেন। ভাগ্যক্রমে আমরা শর্ট কোশ্চেন পেয়েছি, এটা খুবই আমাদের জন্য ব্যাড লাক। বাট কেউ আছে, কেউ গ্রুপ আছে যারা এমসিকিউ পেয়েছে। তো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ভাগ্যের উপরে, এটা ডিপেন্ড করে আমরা কখন পরীক্ষাটা দিচ্ছি। যেমন হইতে পারে যে এইবারে পরীক্ষাতে অন্য ধরনের কোশ্চেন প্যাটার্ন করলো, বাট সাধারণত খুবই যদি টিপিক্যাল কেসে চিন্তা করি তাহলে ইউজুয়ালি আমাদের এমসিকিউ বা শর্ট কোশ্চেনই থাকে। বাট কয়েকটা ক্ষেত্রে একটা প্যারাগ্রাফ লিখতে দিতে পারে অথবা ভাব সম্প্রসারণ লিখতে দিতে পারে, এটাই হচ্ছে কোশ্চেনের প্যাটার্নটা। বাট কোশ্চেনের প্যাটার্নটা এটা বলা যাবে না, এটা বলা যায় না, এটা বিভিন্ন সময় ভ্যারি করে, বিভিন্ন সময় এটা ভ্যারি করে। আচ্ছা, এরপর হচ্ছে যে আচ্ছা কত মার্কের কোশ্চেন থাকে, এটাও বললাম, যেহেতু কোশ্চেন প্যাটার্ন ভ্যারি করে তাহলে এটা এখন সাধারণত আমাদের ক্ষেত্রে সেটা হয়েছিল 40, আমার ক্ষেত্রে সেটা হয়েছিল 40 মার্কের। 40 মার্কের শর্ট কোশ্চেনে হয়েছিল 40টা কোশ্চেন দিয়েছিল, সেখানে আমাদের প্রত্যেকটা কোশ্চেন 1 মার্ক করে। এমসিকিউর ক্ষেত্রে আমি জানি নাকি, আমি শুধু একটাই পরীক্ষা দিয়েছি, তো আমি একটার ক্ষেত্রেই জানি। এখন বাদ বাকিগুলো আমি আর বলতে পারবো না, এটা আমার বলার কোনো চান্স নাই। আচ্ছা, এখানে নেগেটিভ মার্ক কোনো সুযোগ আছে কিনা, যে কোনো কারণে? এটা খুবই লজিক্যাল একটা বিষয়। যদি 10 জনের মধ্যে আমি 5 জনকে নিতে চাই, এখন 8 জনের যদি সেম মার্ক আসে তাহলে আমি কিভাবে 5 জনকে নিব? অবশ্যই আমাকে নেগেটিভ মার্কিং করতে হবে, নাহলে আমি 5 জনকে নিতে পারবো না, স্বাভাবিক। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে উই হ্যাভ টু মেনটেন আর অ্যাকুরেসি। আমাদেরকে 10টার মধ্যে যদি আমাদের 5টা কোশ্চেন জানা থাকে, আমাদের 5টা কোশ্চেনই দিতে হবে, কারণ 5টা কোশ্চেন কনফিউশন থাকলে এটা ভালো একটা জিনিস না, এটা ভালো একটা অ্যাকুরেসি তোমাকে দিতে পারবে না। তো তোমাকে 100% অ্যাকুরেসি মেনটেন করে পরীক্ষাতে বসতে হবে। যেমন ইন মাই কেস আই জাস্ট কারেক্টেড 34 কোশ্চেন্স, আমি 6টা কোশ্চেন ছেড়ে এসেছিলাম, কারণ আমি বিশ্বাস করেছিলাম যে 6টা কোশ্চেন আমার দ্বারা হবে না। বাট আমি কনফিউশনে ছিলাম, আমি ওটা লিখি না, আমি হয়তো চাইলে লিখতে পারতাম, কিন্তু আমি লিখি নাই, কারণ আই হ্যাভ টু মেনটেন মাই অ্যাকুরেসি, দ্যাটস ইট। রেজাল্ট আসলে কতদিন পরে দেয়? রেজাল্টটা সাধারণত 5 দিনের মধ্যে দিয়ে দেয়। রেজাল্টটা 5 দিনের মধ্যে দিয়ে দেয়। কয়েকটা ক্ষেত্রে ভাইভা হয়, যেমন আমাদের ক্ষেত্রে ভাইভাটা হয় নাই, বাট তার আগে 2-3 বছর কিন্তু ভাইভাটা হয়েছে। তো ভাইভার জন্য প্রিপারেশন তোমাদেরকে নিতে হবে, বাট ভাইভাটা আমি জানি না কখন নেয়। এর পরবর্তীতে আমাদের একটু বলো যে ক্লাস টাইমটা আসলে কেমন? ক্লাস টাইমটা সাধারণত এটা খুবই সিস্টেমেটিক, আমার কাছে খুবই ভালো লাগছে এনডিসি ক্লাস টাইমিং, যে ডিসিপ্লিনটা। সাধারণত একটা ক্লাস থাকে হচ্ছে 40 মিনিট। 40 মিনিটের পরে 5টা মিনিট ব্রেক থাকে, যে ব্রেকে প্রত্যেকটা স্যার ক্লাস থেকে বের হয়ে করিডোরে থাকে। যদি কোনো কোশ্চেন আমাদের করার ইচ্ছা থাকে যে না আমি একটু স্যারের কাছে আলাদা যে বুঝতে চাই, দেন উই ক্যান জাস্ট গো আউটসাইড অ্যান্ড আস্ক আর স্যার যে স্যার এই কোশ্চেনটা বুঝে নিয়ে বলে দেন এই 5 মিনিটের মধ্যে। আবার 5 মিনিট পরে 40 মিনিট আবার একটা ক্লাস হবে, 5 মিনিট পরে 40 মিনিট আবার, এভাবে করে 5টা মিনিট প্রত্যেকটা ক্লাসের মাঝখানে একটা ব্রেক থাকে। এটা খুবই ভালো একটা সিস্টেম আমাদের জন্য। এটা আমি চাই যে এটা প্রত্যেকটা কলেজে যেন এই জিনিসটা ফলো করা হয়, এটাই ক্লাস টাইমিং। আর একটা রিসেস আছে, রিসেস মানে হচ্ছে টিফিন পিরিয়ড আর কি, ওইটা 20 মিনিট করে থাকে। ওইখানেও আমাদের 15 মিনিট পরে একটা বেল বাজে, 5 মিনিটের মধ্যে আমাদের চলে আসতে হয়, যাতে করে একটা ওয়ার্নিং মেসেজ থাকে না যে না তোমাদের এখন প্রায় শেষের দিকে সময় চলে আসছে। তো ওই জিনিসটা খুবই সিস্টেমেটিক এবং খুবই ডিসিপ্লিন এবং একটা। নটর ডেম কলেজের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে কেমন সময় দেওয়া হয় বা গুরুত্ব দেওয়া হয়? অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়, অত্যন্ত গুরুত্ব। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে গেলে আমি 2টা পার্টটাই বলবো। প্রথম পার্টটা হচ্ছে ক্লাব। এখানে আমাদের 41টা ক্লাব আছে, বিভিন্ন ক্লাব আছে, ডিবেট ক্লাব আছে, চেস ক্লাব আছে, সায়েন্স ক্লাব আছে, দেন আউটার অ্যাডভেঞ্চার ক্লাব আছে, দেন রুভার্স ক্লাব আছে, অনেক ক্লাব আছে। আমি যে কোনো একটা ক্লাবে সাধারণত একটা স্টুডেন্টকে 2টা ক্লাবে মেম্বারশিপ গেইন করতে পারে। আর আমি পার্সোনালি একটা ক্লাবে করেছি, সায়েন্স ক্লাবে। এখন ইসি এর ব্যাপারটা কি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যে ক্লাবগুলোতে, প্রথম কথাটা হলো এই ক্লাবগুলো আছে, দ্বিতীয় কথাটা হলো যে ক্লাবগুলো প্রত্যেক সপ্তাহে
সাধারণত প্রত্যেক সপ্তাহে একটা করে সেমিনার বসায় অথবা একটা করে অলিম্পিয়াড থাকে, মানে যেটাকে আমরা বলি ইন্ট্রা কলেজ অলিম্পিয়াড, মানে শুধুমাত্র কলেজের স্টুডেন্টদের মধ্যে, অথবা কোনো কম্পিটিশন থাকে। তো এই জিনিসগুলো না খুবই ইম্পর্ট্যান্ট। আর আরও খুব মারাত্মক একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে একবার করে এই ক্লাবে অ্যাক্টিভিটিসগুলো হয়ে থাকে, এবং তাও আবার আমাদের ক্লাস টাইমের বাইরে না, আমাদের পুরো একটা ক্লাসকে ওরা রিপ্লেস করছে এই ক্লাব অ্যাক্টিভিটিসের জন্য। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ক্লাব অ্যাক্টিভিটিসগুলো, তারপরে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো, এটা খুবই ইম্পর্টেন্স দেওয়া হয় এখানে, খুবই সিগনিফিকেন্স আছে, এবং পরবর্তী বিভিন্ন আমাদের প্রফেশনালিজম লাইফে ক্যারিয়ারে অনেক ইম্পর্টেন্ট রাখবে, এই জন্যে অনেক ইম্পর্টেন্স রাখবে স্যার, এই জন্যে এরা খুবই গুরুত্ব দেয়। নটর ডেম কলেজে কি ওদের নিজস্ব কোনো আবাসিক ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, নিজস্ব আবাসিক ব্যবস্থা আছে নটর ডেম কলেজে। সাধারণত এই আবাসিক ব্যবস্থাগুলো পায় খ্রিস্টানরা, আমরা অন্য কেউ পাই না, এবং খ্রিস্টানরা পায়। তার পাশাপাশি যারা মূলত অত্যন্ত হতদরিদ্র যাদেরকে আমরা বলি, মানে যাদের এতটা আর্থিক সুবিধা নাই যে তারা এখানে পড়ালেখা করতে পারবে, তাদের জন্যে মূলত ওই হোস্টেল লাইফটা যাতে করে। এবং হোস্টেল লাইফের কাহিনীটা কি, তারা যেহেতু ওই অর্থগুলো দিতে পারে না, সেজন্য তাদেরকে আমাদের কলেজে কিছু কাজ করতে হয়। যেমন কলেজে বিভিন্ন ধরনের যে ক্লাব অ্যাক্টিভিটিসগুলো হয়, যে বিভিন্ন ধরনের সেমিনার্সগুলো হয়, সেখানে হেল্পিং হ্যান্ড হিসেবে তারা থাকে। পাশাপাশি যদি কোনো বুক ডিস্ট্রিবিউশন করা উচিত থাকে, অথবা ধরা যাক যে বিভিন্ন ধরনের যে কাজগুলো থাকে, ওই কাজগুলো সাধারণত তারা করে থাকে। নটর ডেমের টিচিং কোয়ালিটিটা নিয়ে একটু বলো, যে নটর ডেমে যদি কেউ নিয়মিত আসলে ক্লাস করে, তার বাইরে প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন আছে কিনা? নটর ডেমে 50 থেকে 70% স্টুডেন্টই কোনো প্রাইভেট কোচিং করেন, শুধুমাত্র আমাদের কলেজের স্যারদের জন্য। মানে কলেজের স্যাররা অত্যন্ত কেয়ার নিয়ে আমাদেরকে পড়ায়। তারা জানে যে অ্যাকচুয়ালি আমাদেরকে ভালো করতে হলে শুধুমাত্র এইচএসসি না, অ্যাডমিশন ভালো করতে হলে আমাদের কী কী পড়ানো উচিত, এটা ক্লাসেই পড়াই দেয়। এবং অনেকে কোশ্চেন করতে পারে যে এত কম সময়ে কীভাবে এত সুন্দর করে পড়াতে পারে। অ্যাকচুয়ালি এরা খুবই সিস্টেমেটিক ওয়েতে আগায়। এরা কিন্তু সব পড়াবে না, কিন্তু যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলোই আমাদেরকে পড়াবে এবং খুবই ডিপে যাবে। তো কিছু কিছু স্যার আছে অত্যন্ত আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে ক্লাসের মধ্যে, কিন্তু কিছু কিছু স্যার আছে তাদের কথা আমরা বুঝিও না। তো এটা ডিপেন্ড করে যে ভাগ্যের উপরে, কারণ বাই রোটেশনে আমাদের টিচার চেঞ্জ হয়। তো আমি যদি বলি যে কেউ যদি নটর ডেম কলেজে যেতে চায়, তাহলে তার ফার্স্ট টার্গেট হওয়া উচিত এই এডুকেশন সিস্টেমটা নিয়ে, নটর ডেম কলেজের এডুকেশন সিস্টেমটা নিয়ে। নটর ডেম কলেজের টিচারের উপরে আস্থা রেখে যেন তারা নটর ডেম কলেজে যায়। এরকম না যে আমি বুয়েটে চান্স পাবো অথবা এখান থেকে আমি একটা ভালো জায়গায় অ্যাডমিশনে যাবো, এই জন্যই নটর ডেম কলেজে যাবো, এটা কারোর এইম হওয়া উচিত না। নটর ডেমে যাওয়া উচিত এইটাই জন্যেই যে তার টিচিং কোয়ালিটিটা অত্যন্ত ভালো। নটর ডেম কলেজে আসলে কাদের যাওয়া উচিত না, এটা একটু বলো। নটর ডেম কলেজে তারা যাবে না যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে না। মানে অনেকে আছে এখানে যারা কিছুটা মানে খারাপ স্বভাবে, তারা মানে অনেকে তো আছে খারাপ স্বভাবে, আমরা সবাই কিন্তু চিনি তাদেরকে। তাদের সাথে যদি আমরা থাকি, মানে তাদের যদি কম্পেনিয়ন হই, তাহলে কিন্তু আমাদের জন্য লাইফটা একদমই বৃথা হয়ে যাবে। তো তারা যারা হচ্ছে নিজে থেকে কন্ট্রোল করতে পারবে, কারণ ওইখানে অনেক কিছু আছে, বিভিন্ন অনেক ডিস্ট্রাকশনস আছে। একটা ডিস্ট্রাকশনে পড়ে গেলেই কিন্তু আমাদের পুরো লাইফটাই শেষ, ওইখানেই থেমে যাবে। তো আমাদেরকে সেই জিনিসগুলো কন্ট্রোলে আনতে হবে, আমাদের সেই জিনিসগুলো আমাদের হাতে আনতে হবে। যেমন আমি যদি কিছু এক্সাম্পল বলি, তাহলে হতে পারে যে আমি এখান থেকে খুলনা থেকে আমি ঢাকায় গিয়েছি, আমার মানে আশেপাশে দেখার মতন কেউ নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আমি ওখানে একা হোস্টেল। আমি চাইলেই কিন্তু পুরো এক দিনে পুরো 7-8 ঘন্টা আমি গেম খেলতে পারি। আমি চাইলেই কিন্তু বাইরে একটা মেয়ের সাথে কথা বলতে পারি, আমি চাইলেই কিন্তু বাইরে যে খেয়ে আসতে পারি, বাইরে যে ঘুরতে পারি, অনেক কিছু আছে, অনেক ডিস্ট্রাকশনস আছে। এই জিনিসগুলো যারা কন্ট্রোল করতে পারবে, যারা এরকম ওভার স্টিমুলেশনে থাকবে না, একমাত্র তারাই, আমার মনে হয় তারাই শুধুমাত্র নটর ডেম কলেজে যাবে। এবং অফকোর্স তাদের একটু হলেও শেখার ইচ্ছাটা থাকতে হবে, তাদের একটু কিউরিওসিটিটা থাকতে হবে, কারণ কিউরিওসিটি, হার্ড ওয়ার্ক অ্যান্ড ট্যালেন্ট, এই তিনটা ছাড়া নটর ডেমে সার্ভাইভ করা যাবে না। আমি এমনও দেখেছি যে তারা কিছু স্টুডেন্ট আছে যারা স্বেচ্ছায় নটর ডেম কলেজ থেকে টিসি নিয়ে চলে গিয়েছে। এর কারণটাই হচ্ছে যে তারা সার্ভাইভ করতে পারতেছে না, কারণ তাদের পড়ার সেই কিউরিওসিটি নাই, পড়ার সেই তাদের যতটুকু হার্ড ওয়ার্ক, তাদের যতটুকু অ্যাবিলিটি আছে, সেই অ্যাবিলিটিটা সম্পূর্ণটা দিচ্ছে না। তো আমি মনে করি দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে যে যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে, আর একটা হচ্ছে যাদের একটু হলেও ট্যালেন্ট আছে, যারা পড়তে পছন্দ করে, তারা একটু চেষ্টা করুক যে তোমরা
নটরডেম কলেজে একটু চান্স হয়, কারণ আমি বিশ্বাস করি তোমার চান্স পেয়েও যাবা ইনশাআল্লাহ। তারপরে তুমি বোঝাতে চাচ্ছ যে যারা আরামপ্রিয় স্টুডেন্ট, যারা একটু আরামপ্রিয়, একটু ক্লাসে গেলাম না, একদিন স্কুল কামাই দিলাম, এই ধরনের আসলে সুযোগ সম্ভবত নটরডেমে না। না, এটা একদমই খুবই স্ট্রিক্ট এই ক্ষেত্রে। তোমাকে অবশ্যই অত্যন্ত ডিসিপ্লিন একটা লাইফ লিড করতে হবে। তোমাকে প্রত্যেক দিন আমি 100% অ্যাটেন্ডেন্স তোমাকে রাখা উচিত আমি মনে করি। অবশ্যই এরা আমরা জানি সবাই যে আমাদের যদি এইচএসসিতে পরীক্ষা দিতে হয় তাহলে 75% অ্যাটেন্ডেন্স দরকার হয়, এদেরকে টেস্টে পরীক্ষা দিতে হলে 85% অ্যাটেন্ডেন্স দরকার হবে। এবং তুমি যদি এখানে 100% অ্যাটেন্ডেন্স রাখতে পারো, তোমার জন্য আলাদা করে একটা সার্টিফিকেটও দেওয়া হবে যেটাকে বলে পারফেক্ট অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট। অ্যামেজিং। হ্যাঁ, এটা খুবই অ্যামেজিং। আমার ইচ্ছা আছে, আমি এখন 100% অ্যাটেন্ডেন্স ধরে রেখেছি, ইনশাআল্লাহ যেন আমিও পাই। স্যার দোয়া করে আপনাদের তোমাদের সবার দোয়া। থ্যাংক ইউ স্যার। তো অবশ্যই তোমাদের মানে যেটা বলতেছি সেটা হচ্ছে খুবই শৃঙ্খলাবদ্ধ একটা লাইফ লিড করতে হবে তোমাদের। অনেক বোরিং লাগতে পারে, বাট ইটস অ্যামেজিং, অফকোর্স ইটস অ্যামেজিং। এখন আমরা বেসিক ইনফরমেশন জানার যে পর্বটা এটা শেষ করেছি। এখন আমরা মূলত তোমার জার্নিটা শুনবো, এবং তোমার জার্নির মাঝে তুমি যে ভুল করেছো বা তুমি কি পদ্ধতিতে লেখাপড়া করে তুমি চান্স পেয়েছো, একেবারে অথেন্টিক যে কথাবার্তা সেটা বলবা, যাতে আমার যে ভিউয়ার্সগুলো আছে এই ভিডিওগুলো দেখবে তারা যেন একদম খাঁটি একটা ইনফরমেশন পায়। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার প্রথম কোশ্চেন হচ্ছে, ঠিক কখন থেকে আসলে নটরডেমে চান্স পাওয়ার ক্ষেত্রে পড়াশোনা শুরু করা উচিত? যদি কোনো একটা স্টুডেন্ট খুব সুন্দর করে এসএসসির প্রত্যেকটা বই ভালো করে পড়ে, তাহলে তাকে না আলাদা করে প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, তারা ইজিলি নটরডেম কলেজে চান্স পেয়ে যাবে। এখন যদি কারোর ইচ্ছা থাকে যে আমি আগে থেকে টার্গেট রাখবো, আমি প্রথম থেকে পড়া শুরু করবো, 9-এ ওঠার সাথে সাথে আমি পড়া শুরু করবো, আমার এখানে আমার এই এলাকায় অনেকে আছে যারা এখনই পড়া শুরু করতেছে। অ্যাকচুয়ালি কি, আমি যদি সত্যি কথা বলি, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আই ডিডন্ট নো অ্যাবাউট নটরডেম কলেজ হোয়েন আই ওয়াজ ইন 9। আমি জানছি ওটা 10-এর মাঝামাঝির পরে, যখন আমার আব্বু আমাকে প্রথমে বলছে যে তুমি নটরডেম কলেজে যাবা, তুমি নটরডেম কলেজে ট্রাই করবা। আমি তার আগে পর্যন্ত আমি নটরডেম কলেজ বলে কিছু ছিল বা কোনো একটা কলেজ আছে এই জিনিসটা আমার মাথায় ছিল না। আমি নটরডেম কলেজ আমার আব্বু বলার পরে আমি সেমন একটা পাত্তাও দিই নাই। বাট যখন দেখলাম যে 23-24 সেশনে নটরডেম কলেজ থেকে অনেকে বুয়েটে চান্স পেয়েছে, অনেকে মেডিকেলে চান্স পেয়েছে, অনেকে বিভিন্ন ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে, আমি তখন একটু নটরডেম কলেজ নিয়ে খোঁজ নিয়ে চিন্তা করলাম এবং দেখলাম কি অ্যাকচুয়ালি নটরডেম কলেজটা খুবই ভালো। এবং তারপর থেকে আমি টেস্টের পরে আমি খুব স্বাভাবিকভাবেই পড়েছিলাম। পড়ার পরে আমি এসএসসিটি রেজাল্টটা দেওয়ার মানে এসএসসি পরীক্ষাটা দেওয়ার পরে যে 3 মাসটা ছিল, ওই 3 মাসে আমি কি করছি, আমি ওই উদ্ভাসে ভর্তি হয়েছি। উদ্ভাসে ভর্তি হওয়ার পরে আমি প্রত্যেক দিন পরীক্ষা দিতে চাইতাম, আর এইভাবেই আমার চলতেছিল। তো আমার কেসে যদি তোমরা চিন্তা করো, আমি কিন্তু আগে থেকে কোনো প্রিপারেশন নিই নাই যে আমি নটরডেম কলেজে যাব। আমি প্রিপারেশনে নিচ্ছি 10-এর মাঝামাঝির পরে, আমি 10-এ মানে হাফ ইয়ারলি পরে, 10-এর হাফ ইয়ারলি না সরি, যখন প্রি টেস্টটা আমার কেবল শেষ হয়েছে, তার আগ পর্যন্ত আমি কিন্তু নটরডেম কলেজ যে কী ছিল, কেমন ছিল, ওখানে আমার যেতে হবে, আমার ফিউচার, আমার এইসব নিয়ে কোনো টেনশনই ছিল না। তাহলে আমার কাছে তোমরা চিন্তা করে দেখো, আমার কিন্তু কোনো ধরনের আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না যে আমি ওখানে যাব। আমার জাস্ট একটা ইচ্ছা ছিল যে আমি খুব সুন্দর করে এসএসসি মানে 9-10টা খুব সুন্দর করে শেষ করবো, প্রত্যেকটা বই ভালো করে পড়বো, ভালো করে বুঝবো, এটুকুই আমার ছিল। আমি কিন্তু সেটা দিয়েই এগিয়ে গেছি। আমার কিন্তু ওইখানে বললাম যে অনেকে থাকে 9-এ আমি শুরু করবো, 10-এ আমি শুরু করবো। আমার শুরুটা হয়েছেই 10-এর মানে এসএসসির পরে ওই 3 মাসের মধ্যে। তার আগে কিন্তু আমার কোনো ধরনের প্রিপারেশন ছিল না। তো আমি বলবো যে তোমাদের অ্যাকচুয়ালি ইচ্ছাটা কি, যে তুমি চাও যে আমি যে আগে থেকে শুরু করতে চাই শুরু করতে পারো, আমি পরে শুরু করতে পারো। মেইন কথা হচ্ছে তোমাকে ভালো করে এসএসসিটা মানে এই স্টেজটা, তোমার যে স্টেজে আছো এই স্টেজটা খুব সুন্দর করে কমপ্লিট করতে হবে, প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতে হবে, এটুকুই ব্যাস, আর কিছু দরকার নাই। নটরডেমে তোমার কথা শুনে যতটা বোঝা গেল যে মূল বইটা খুব ভালো করে পড়তে হবে, এটা যদি কেউ পড়তে পারে সেই ক্ষেত্রে তার আসলে কোনো কোচিং করার মনে হয় প্রয়োজন আসে। অ্যাকচুয়ালি মূল বইটা তো খুবই ইম্পর্টেন্ট। নটরডেমের কোনো কোয়েশ্চেনই মূল বইয়ের বাইরে আসবে না। এখন আমি কথা বলতে চাই, যেমন আমরা অনেকে পড়ছি ম্যাথে থিওরিম পড়ছি, যেটা আমি বাংলা চাই না, প্রবাবলি উপপাদ্য এরকম কিছু একটা না, ওইখানে একটা থিওরিয়াম থেকে আমরা বিভিন্ন ধরনের করলারিতে আসছি, মানে ওই যেটাকে আমরা বলি যে কনক্লুশন, যেগুলো আমরা বলি যে এখান থেকে আর কি কি এক্সটেনশনগুলো আছে, এরকম করে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে
একটা থিওরেম জাস্ট আমাদের থিওরি দেওয়া থাকে, ওর কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের করলাগি আছে, বিভিন্ন ধরনের কনক্লুশন আছে। তুমি এখন একটা বই পড়লা, সেই বই থেকে তুমি জাস্ট থিওরেমটা নিলা, এখন তুমি থিওরেমটা নিয়েই কিন্তু নটর ডেম কলেজে চান্স পাবে না। তোমাকে থিওরেমটা নিয়ে, আমি বলতেছি যে তুমি থিওরিগুলো পড়বা, তুমি ভালো করে বইগুলো পড়বা, নেওয়ার পরে তুমি ওইগুলো একটু কনক্লুশন বা করলাগিগুলো দিবা। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, যে তুমি কেমিস্ট্রিতে নিউক্লিয়ার ফিশন রিয়াকশনটা পড়তেছো, প্রবাবলি এটা চ্যাপ্টার 3 বা 4 আছে। তুমি নিউক্লিয়ার রিয়াকশনটা পড়তেছো, ওইখানে একটা চ্যাপ্টার নিউক্লিয়ার ফিশন রিয়াকশন নামে একটা পার্ট আছে, ওটা তুমি পড়লা। ওটা কিন্তু একটা বেসিক কনসেপ্ট আছে, একটা বেসিক থিওরি আছে। ওই থিওরিটা দিয়ে তোমাকে যে কোনো ধরনের ইকুয়েশন, যে কোনো ধরনের কেমিক্যাল রিয়াকশন দিয়ে বলবে যে এই রিয়াকশনটা কমপ্লিট করো যদি এটা একটা নিউক্লিয়ার ফিশন রিয়াকশন হয়। তখন তুমি কি করবে? তোমাকে কিন্তু থিওরি দিয়ে ওই কনক্লুশনে আসতে হবে। আমি বলতেছি যে তুমি থিওরিটা ভালো করে পড়বা, বইটা ভালো করে পড়বা, বাট বই ইজ নট, মানে বুক ইজ নট এনাফ। ইউ নিড টু গো ফার্দার, ইউ নিড টু গো বিয়ন্ড দিস নর্মাল স্টাডিজ। তোমাকে আরও ভালো করে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, যেমন জিনিসগুলো খুব এক্সেপশন জায়গায় অ্যাপ্লাই করতে হবে। তো বুক ইজ এনাফ, বাট নট দ্যাট এনাফ ফর গেটিং চান্স ইন এনডিসি। এবং কোচিংয়ের বিষয়টা হলো, আমি কোচিংয়ে ভর্তি হয়েছিলাম শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য, আর কিছুই না। কোচিংয়ে যে আলাদা করে কিছু পড়ায় এরকম কিছুই না, তুই বাসায় বসে পড়তে পারবা। আর এটাই জাস্ট প্র্যাকটিসের জন্য। তুমি যদি চাও তুমি নটর ডেম, তুমি উদ্ভাসে নাও যেতে পারো, তুমি বাসায় বসে প্র্যাকটিস করতে পারো, বাট প্র্যাকটিস ইজ নেসেসারি। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট আফটার অল। তোমার কথা থেকে যে মধ্যা কথাটা, সেটা হচ্ছে তোমার শুধু থিওরি জানলে হবে না, অ্যাপ্লিকেশনটাও শিখতে হবে। এটা একটা ব্যাপার। এর পরবর্তী যে কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে তোমার এই সাফল্যের পেছনে যে মানুষগুলো তোমাকে ইন্সপায়ার করছে, যে মানুষগুলো তোমার পিছনে খাটছে, সময় নষ্ট করছে, অর্থ খরচ করছে, তো তাদের সম্পর্কে আসলে একটু বলো। আমরা ফার্স্ট অফ অল আমি আমার 50% ক্রেডিট আমাকে দিব, কারণ ব্রেনটা আমার। ব্রেনটা আমার। আমি আর ইচ্ছা ছিল আমার পড়ার, আমি এই জন্য পড়েছি, আমি ইচ্ছা ছিল এখানে যাবো, আমি এই জন্য গিয়েছি। সো আফটার অল যতই মানুষ হেল্প করুক, যতই আমার বাবা মা আছে, যতই স্যাররা আছে, যতই সবাই আছে, আফটার অল জিনিসটা কিন্তু আমিই করছি। সো এটা ভাবা যাবে না যে অন্যরা বেশি করছে, না আমি বেশি করছি, আফটার আমি বেশি করছি। এটা আমি একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করছি, এটা আমার ফেট। আমার একটা ভালো বাবা মা আছে, এটা আমার ফেট। আমার বাবা মাকে আমার খুব ভালো একটা সামর্থ্য আছে আমাকে পড়াশোনা করানো, এটা আমার একটা ফেট। আমি হয়তো এই ঘরে জন্ম নাও করতে পারতাম, কিন্তু আমার ব্রেন আছে, আমি সেই ব্রেনে দিয়েছি, আমি কষ্ট করছি। আফটার অল ফার্স্ট আমি যদি ক্রেডিট কাউকে দিতে হয় তাহলে সেটা আমি। তারপরে আমার আসবে বাবা মা, আমার ফ্যামিলি। কারণ আফটার অল তোমরা সবাই জানো যে তোমার বাবা মারা কত তোমার জন্য কষ্ট করতেছে। এবং জিনিসটা কি, যদি তোমার বাবা মা তোমার পেছনে যদি না থাকতো, তাহলে হয়তো তুমি এত সুন্দর করে জিনিসগুলো বুঝতে পারতা না। কারণ আমাদের এখনও, মানে তোমরা যেখানে আসো 9-10-এ, তোমরা এখনও কিন্তু বোঝো না যে জিনিসগুলা কোন লেভেলে হইতে পারে, বা সামনে কি আসতেছে, ফিউচারটা কেমন। এই জিনিসগুলো কিন্তু বাবা মারাই বোঝে, বাবা মারাই ডিসিশন নেয়। বাবা মারা ডিসিশন নেয় বলেই কিন্তু আজকে আমরা একটা সুন্দর লাইফ পেতে যাবো। এখনও পাই নাই, পেতে যাবো আর কি, কিন্তু বাবা মারা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো কেউ প্লিজ দয়া করে বড় হয়ে যদি তোমার বাইরে যাও বা যে কোনো কিছু করো না কেন, তোমার বাবা মাদেরকে প্লিজ ভুলবা না, কারণ তাদের হেল্পিং হ্যান্ডটা কিন্তু সব থেকে হাইতে থাকে। এরপরে আমাদের ফ্যামিলি রয়েছে, তারপরে আমাদের টিচার রয়েছে। আমি কয়েকটা টিচারের নামও উল্লেখ করতে চাই, যেমন অলি স্যার রয়েছে, আমার অলোকেশ স্যার রয়েছে, জুয়েল স্যার তো 6-7-এ আমাকে একদম পুরো সেরা লেভেলের ইংলিশ শিখিয়েছে আর কি। তারপর ফারুক স্যার রয়েছে, এরকম অনেক স্যাররা রয়েছে। সব বলতে গেলে অনেক, মানে একটা বই লেখা হয়ে যাবে। আমি এদিকেই বলতে চাই যে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ মাই প্যারেন্টস, অ্যান্ড আফটার অল থ্যাংক ইউ রায়ান, তোমার জন্যই হয়েছে। এই ব্যাপার হচ্ছে যে আমাদের আসলে খুলনা থেকে নটর ডেমে চান্স পাওয়া স্টুডেন্টের সংখ্যা খুবই কম। এরকম একটা রেয়ার সুযোগ তুমি পেয়েছো, তো এটা পাওয়ার পরে তোমার ভেতর ফিলিংটা আসলে কি, সেটা একটু। আচ্ছা, আমি বলতে চাই কি, এটা অনেকেই ভাবে যে খুলনা থেকে চান্স পাওয়াটা খুবই কম, বাট অ্যাকচুয়ালি না, খুলনা থেকে ভালোই চান্স পেয়েছে, বাট কম্পারেটিভলি কম চান্স পেয়েছে। যেমন আমি বিএনএ কয়েকজন চান্স পেয়েছে, খুলনা পাবলিক কলেজ থেকে কয়েকজন চান্স পেয়েছে, জেলে স্কুল থেকে তো অনেকজন চান্স পেয়েছে। বাট ইংলিশ ভার্সনে আমি যতদূর 5-6 জন চান্স পেয়েছে। এছাড়া তো সাতক্ষীরা আছে, আমি তো ওই দিকে কখনো যাই না। খুলনার অনেক এলাকা আছে যেখান থেকে নটর ডেমের স্টুডেন্টরা গিয়েছে। তো স্বাভাবিক কথা কি, মানে এটা কোনোভাবেই বলা উচিত না যে নটর, মানে কোনো একটা জেলা থেকে কম সংখ্যক চান্স পায়। অ্যাকচুয়ালি চান্স পাওয়াটা খুবই কঠিন।
তো কম সংখ্যক হোক বেশি সংখ্যক হোক চান্স যে পেয়েছে এটাই আলহামদুলিল্লাহ। আর নিজের ফিলিংসে যদি বলি তাহলে যেই তোমরা তো বুঝতে পারছো একটা ভালো একটা কলেজে চান্স পাওয়া, নিজের কষ্ট করা, অবশ্যই সেটার একটা ফল আমি পেয়েছি। তো এটার জন্য কিন্তু অনেক ভালো লাগে, বাট এখনও কিছুটা আপসেট আছি, কারণ এটা যদি সামনে কোনো কোশ্চেন থাকে তাহলে আমি বলবো, আমি এখন বলতে চাচ্ছি না। After all, now I want to know about your future plan after completing your education from Notre Dame College. আমার ফিউচার প্ল্যানটা অনেক বড়, আমি জাস্ট শর্টকে একটু বলতে চাই। আমি অ্যাকচুয়ালি আমার ইচ্ছা হচ্ছে আমি প্রফেসর হতে চাই, এটা রিসার্চ প্রফেসর, যেখানে আমি বাইরে যেয়ে বিভিন্ন ধরনের রিসার্চ করব। আমার জানার খুবই ইচ্ছা আছে, শেখার ইচ্ছা আছে, এবং স্টুডেন্টদেরকে শেখানোর খুব ইচ্ছা আছে। তো আমি চেয়েছি যে আমি প্রফেসর হব, ভালো কোনো একটা মেজর, যে কোনো একটা মেজর সায়েন্সের হবে, অবশ্যই সায়েন্সের কোনো একটা মেজরে ইচ্ছা আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, এআই, এই জিনিসগুলোতে অত্যন্ত রিসার্চের অনেক ফিল্ড আছে। তো আমি চাচ্ছি যে আমি একজন প্রফেসর হব। তো আমি প্রফেসর হতে চাই। এখন প্রফেসর হতে গেলে তো অবশ্যই একাডেমিক্স অনেক ভালো করতে হবে। তো আমার টার্গেটটা বর্তমানে একাডেমিক্সে ভালো করা, বাইরে যাওয়া। কারণ বাংলাদেশের থেকে আমি যদি রিসার্চ করতে চাই, বাংলাদেশে কোনো ধরনের, আমি বলতে চাচ্ছি না, বাট তারপরে বলতে হয় যে বাংলাদেশের রিসোর্স খুবই কম। সো ইফ আই ওয়ান্ট টু আনলিশ মাই ফুল পাওয়ার, আই নিড টু গো অ্যাব্রড, দ্যাটস দ্য অনলি অপশন। ওকে, সো আমি বাইরে যেতে চাই এই জন্যেই, যাতে করে আমি একটা ভালো প্রফেসর হতে পারি, ভালো লাইফ নেয়, ভালো প্রফেসর হয়, এটাই খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমি প্রফেসর হইলাম, আমার অনেক স্টেপস আছে। তো আমি অ্যাকচুয়ালি প্রফেসরই হতে চাই, এর বাইরে আমি আর কোনো ধরনের কিছু রাখতেছি না। কারণ আমি যদি অনেকগুলো ড্রিম রাখি, দেন আমার জন্য জিনিসটা কিন্তু কেমন যেন একটা মোমেন্টারি, যেটা আমি বলি মোশনাল স্টেট হয়ে যাবে, যে কারেক্ট করে যে একটা বুলজাই থাকে না, যে একটা জায়গায় শুধু পয়েন্টে হিট করবো, ওইরকম কিন্তু হয় না। একটা পয়েন্টে হিট করলে এরা না সামনে যে কিছু করতে পারে। তো তোমার ড্রিম একটাই হবে, তুমি ড্রিম একটার জন্যই থাকবে। তোমার ড্রিমটা এমন না যে তোমার বাবা মা কী চাচ্ছে, তুমি কী চাচ্ছ, সেটা হচ্ছে তোমার ড্রিম। আর মানুষ একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে যে মানুষ সাকসেসকে জাজ করে অন্যদের মাধ্যমে। যেমন ধরেন যে আমার খুব টাকা পয়সা আছে, অন্যরা বলবে যে আমি সাকসেস করছি, বাট আমার কাছে সাকসেসটা হচ্ছে যে আমি আমার ড্রিমটা ছুঁইছি, আমি আমার ড্রিমটাকে যে ম্যাটেরিয়ালাইজ করছি, দ্যাট ইজ মাই সাকসেস। আমি এই জন্যে তোমাকে নিজের প্রতি খুশি থাকতে হবে, নিজেকে সময় দিবা, নিজে ইফেক্টিভ হবা, তাহলেই সবার জন্য সেটা ভালো হবে, তোমার জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। সো আমি জানতে চাই যে তোমাদের এইমটা কি, তোমার কমেন্ট বক্সে সেটাই বলো আর কি। হ্যাঁ, আচ্ছা, তুমি বাইরে যাও, দোয়া করি অনেক ভালো প্রফেসর হও। তো আমরা যেটা চাই সেটা হচ্ছে তুমি অবশ্যই প্রফেসর হও, রিসার্চ করো, দেশের জন্য কিছু একটা করো। হ্যাঁ, আমার এটা খুবই ইচ্ছা। অনেকে বলে কি, ভাই তুমি বাইরে যাচ্ছ, তুমি প্রফেসর হবা, তাহলে তো তুমি তো অন্যদের পা চেটে খাবা। আমার এটা খুবই খারাপ লাগে, কারণ কি আমি মাহমুদুল আলম প্রবাবলি তার নাম, যে জুটের জিনোম সিকোয়েন্সটাকে কিন্তু ডিসকভার করছিল। সো হি ওয়েন্ট অ্যাব্রড অ্যান্ড ফাউন্ড দ্যাট থিং। আমি কিন্তু সেটা করতে পারি, রাইট? আমিও সেটা বাইরে যেয়ে সেই জিনিসটা করলাম, বাট আমার পেছনে বাংলাদেশ আছে, আমার পেছনে আমার ফ্যামিলি আছে, আমার পেছনে একটা সোসাইটি আছে। আমি অফকোর্স তাদেরকেই আগে সামনে তুলে ধরবো, তাদেরকে আমি এনলাইটেন করবো, তারপরে তো অন্যরা। সো আমি চাই, অনেকে বলে যে এই জিনিসগুলো আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করি না, কারণ মানুষ তো বলবেই, এটা মানুষের স্বভাব আর কি, এটাই। Okay, so this is the end of our discussion. So if you found this video helpful, please subscribe to our channel, press the bell icon so that you'll never miss an update. So thanks for watching. Tata. Bye, sir.